হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলামিন 420-তে আমরা একটা মালায়াম সিনেমা সম্পর্কে জানবো। এই সিনেমাটা খুব বেশি দিন হয়নি এসেছে এবং অলরেডি এই সিনেমাটি অনেক এক্সপ্লেন হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়াতেও, এবং তোমরা বেশিরভাগ লোকে হয়তো দেখে ফেলেছো, কিন্তু আমি এই সিনেমাটা এখনো দেখিনি বা এই সিনেমাটা সম্পর্কে জানি না। তো আমি মূলত আমার জন্য এবং যারা আমার অডিয়েন্স রয়েছে, যারা আমার ভিডিওর বাইরে দেখে না আর কি, আর এই কারণে তাদেরও হয়তো এই সিনেমাটি সম্পর্কে জানা হয়নি, তাদের জন্য এই সিনেমাটি আমি এখানে ছোট্ট করে এক্সপ্লেন করছি। তবে তার আগে এই পানি সিনেমা সম্পর্কে আমি একটু তথ্য দেই। পানি সিনেমাটা হচ্ছে কি, একটা গ্যাংস্টারের ওয়াইফকে দুটো মনে করে লোকাল টুকাই রেপ করে, এবং তারপর যেটা হয়, গ্যাংস্টারের তো মনে করে একটা নির্দিষ্ট পরিচয় রয়েছে, অনেক বড় মাপের মানুষ, বাড়িঘর রয়েছে, বাট এই টোকাইদের তো আর খুঁজে পাওয়া সম্ভব না। তো এই গ্যাংস্টার ভার্সেস টোকাইয়ের একটা লড়াই হয় এবং এই দুই টোকাই মনে করে যে এত বড় বড় সংগঠিত একটা গ্যাংস্টারের 12টা বাজিয়ে দেয়, এবং তারপর গ্যাংস্টার যেতে না টোকাই যেতে, এটা নিয়ে কাহিনীটা এগিয়ে যাবে। তো এই সিনেমাটা কিন্তু অনেক ব্রুটাল আর কি। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে তার আগে একটা ব্রেক রয়েছে, ব্রেকটা তুমি চাইলে দেখতেও পারো কিংবা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো, এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। গাইস, আজকে আমরা জানতে চলেছি অন্যতম জনপ্রিয় একটা অ্যাপ যার নাম হচ্ছে মোস্ট প্লে অ্যাপ, যা বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম। আর এখানের অফারগুলো দারুণ। এখানে বন্ধুদের রেফার করলেই পেতে পারো 1200 টাকা আনলিমিটেড বোনাস, জন্মদিনে উপহার হিসেবে পাবে 2000 টাকা বোনাস, ফেসবুক রিভিউ দিলে পাবে 200 টাকা বোনাস, আর প্রথম ডিপোজিটে থাকছে 3.25% আনলিমিটেড বোনাস, আর দৈনিক 650% স্লট বুস্ট পেয়ে তুমি তোমার জয়ের সম্ভাবনা বাড়াতে পারো। আর জেতা টাকা খুব সহজেই তুলে নিতে পারো বিকাশ, নগদ, রকেট এবং ওপের মাধ্যমে। তো পিন কমেন্টে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে সাইন আপ করো এবং মোস্ট প্লেতে তুমি তোমার গেমিং এক্সপিরিয়েন্স আরো রোমাঞ্চকর করে তুলতে পারো। তবে এখানে একটা কথা মনে রাখবে, আমরা যে বিজ্ঞাপনে দিই না কেন, জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে, এবং যেখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে আরো রিসার্চ করে তারপর তোমরা সেখানে যাবে। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের দুটো ছেলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, এবং এই দুই হারামজাদাই হচ্ছে আমাদের এই সিনেমার মেন চরিত্র, মানে ওরা না থাকলে সিনেমাটাই হতো না। তো যাই হোক, এখানে একটা হচ্ছে সিজু এবং সবাইকে সিজুটিন বলে ডাকে, আর দ্বিতীয় ছেলেটা হচ্ছে ডন, যার পুরো নাম হচ্ছে ডন সেবাস্টিন। আই মিন দুইটাই ক্রিশ্চিয়ান আর কি, এবং ওদের মধ্যে মনে করো ডনই মেন। আর ওরা দুজন ত্রিশূর নামের একটা শহরে বাইকের দোকানের মেকানিকের কাজ করে। তবে এর পাশাপাশি মনে করে যে টুকটাক ভাড়েও আবল তাবল কাজও করে আর কি, চিন্তা মিনতাও করে। তো যাই হোক, একদিনে সকালে একটা ছেলে যখন তার গাড়ির টায়ার পাঞ্চার করে, তো ওদের দোকানে যায় এবং বলে ওটা ঠিক করে দিতে, বাট সিজু আর ডন তখন কোনো একটা কন্ট্রাক্ট পেয়েছিল কাজে। তো ওরা ওই ছেলেটাকে পাত্তা না দিয়ে অন্য কোথাও চলে যায় গ্যারেজের একটা বাইক নিয়ে। আর এরপর সিন শিফট হয়, আমাদের সমীর নামের একটা লোকের চায়ের দোকান দেখানো হয়, যে দোকানে সবসময় ভিড় লেগে থাকে, মানে অনেক নাম করা চা আর কি। আর সেখানে আমরা দেখতে পাই ডনের যে গার্লফ্রেন্ড, সে ডনের সাথে দেখা করার জন্য এখানে এসেছে এবং ডনকে মেসেজ দিচ্ছে, বাট ডন ইগনোর করছে। তো আমি এখানে চিন্তা করলাম যে এত সুন্দর একটা মেয়ে ওরকম একটা টোকার সাথে প্রেম করে, তারপর ওই টোকায় ওকে ইগনোর করছে, ব্যাপারটা একটু ইয়ার। তো যাক, এরপর আমাদের সেই দোকানে আরেকটা ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম হচ্ছে সুরেশ, আর সে ওই দোকানে আসে। আর সুরেশের মাথায় তখন একটা জমি নিয়ে অনেক টেনশন ছিল। তো এখানে আমরা একটা জিনিস জানতে পারি, সুরেশের একটা জমি রয়েছে দুই ভাইয়ের নামে হয়তো। তো সুরেশ সেই জমিটা বিক্রি করতে চায় না, কিন্তু ওর ভাই সেই জমিটা একজনের কাছে বিক্রি করতে চায়, এবং একটা লোক ওর জমিটা নেওয়ার জন্য খুব বেশি মনে করে যে ঝামেলা করছে। আর এরই মাঝে আমাদের নতুন আরেকটা ক্যারেক্টার দেখানো হয় যার নাম হচ্ছে কুরুভিলা, আর সে অনেক বড় একটা বিজনেসম্যান। আর এই কুরুভিলা অত বেশি গুরুত্বপূর্ণ না, তবে তারপরেও গুরুত্বপূর্ণ, কারণ সে আমাদের আরেকটা যে মেইন ক্যারেক্টার যার নাম হচ্ছে গিরি, আই মিন ওই গ্যাংস্টার যার সাথে ওই টোকাইদের লাগবে, তার হচ্ছে পার্টনার এবং বোনের জামাই। তো যাই হোক, ওখানে আবার ওই সুরেশ এসেছে মূলত ওই কুরুভিলার কাছেই, যাতে ওই জমিটা নিয়ে একটা সুরাহা হয় এবং ওই জমিটা যেন কোনো গ্যাংস্টার ওর কাছ থেকে না নিতে পারে। তো কুরুভিলা তখন সুরেশকে ওয়াদা করে, চিন্তা করিস না, গিরির সাথে মানে বড় গ্যাংস্টারের সাথে আমি এ ব্যাপারে কথা বলবো, কেউ তোর জমি নিতে পারবে না বা চাপ দিয়ে কেউ জমি কিনতে পারবে না। আর অন্যদিকে ত্রিশূর শহরের পুলিশ কমিশনার অফিসে একটা মিটিং হচ্ছে, যেখানে কমিশনার রঞ্জিত নিউ পুলিশ আইপিএস ট্রেনিং কল্যাণীকে ইন্ট্রোডিউস করে, মানে নতুন একটা মেকারকে ইন্ট্রোডিউস করে। আবার এখানে লক্ষ্য, এই কল্যাণী হলো গিরি, মানে ওই যে মেন যে গ্যাংস্টার যার সাথে ঝামেলা লাগবে তার চাচাতো বোন, এবং গিরি মূলত পার ইউজ করে ত্রিশূর শহরে ওকে পোস্টিং নিয়ে এসেছে। তো যাই হোক, কমিশনার সবাইকে এই শহরে বেড়ে যাওয়া গ্যাংস্টার অ্যাক্টিভিটিস সম্পর্কে কথা বলছিল এবং কিশোর গ্যাং এর ব্যাপারে কথা বলছিল, আই মিন মনে করো মোহাম্মদপুরের কবজি গ্যাং এর মতো, এবং এটা কিভাবে বন্ধ করা যায় এ নিয়েও একটা মনে করো যে প্ল্যান বানাতে বলে। তো এরই মধ্যে ওইদিকে আমরা দেখি সিজু আর ডন ওই চায়ের দোকানের আশেপাশে কোন একজনের জন্য ওয়েট করছে। তো হঠাৎ করে ডন তার গ্লাভস পরে অ্যাকশনের জন্য রেডি হয়ে যায়, আর ওই জায়গাতে তখন সুরেশ আসে এবং ডন তার পথ আটকায় এবং বলে ওই ব্যাটার কাছে জমি ব্যাস, তা না হলে কিন্তু তোকে একবারে লেটা ফেটা করে দেবো। বাট সুরেশ মানা করে দেয়, কারণ সুরেশ মাত্র অনেক বড় ডনের সাথে কথা বলে এসেছে, মানে ও সত্যিকারের গ্যাংস্টারের সাথে কথা বলে এসেছে, পাওয়ারই আলাদা। বাট তখনই ডন আর সিজু করে কি সুরেশের উপর হামলা করে, মানে বুঝতেই পারছে ওরা তো টোকাই টাইপের, যে লেভেল আছে ওদের জীবনের কোনো মায়াটা এত নাই, টুকটাক নেশাও করে। তো সুরেশ করে কি ডনকে একবারে মেরেই দেয় এবং মেরে একটা এটিএম অফিসের মধ্যে লুকিয়ে রাখে, এবং তারপর সিজুর সাথে সুপার মার্কেটে চলে যায়। তো এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করো, যে সিনটা তুমি দেখলে এটা কিন্তু সিনেমাটিক সিনে না। তুমি যখন ঢাকায় যাবে অ্যাভেলেবল মানুষদেরকে দেখবে ওপেনে ড্যান্ডি খাচ্ছে, গাঞ্জা খাচ্ছে, বাবা খাচ্ছে। তো চিন্তা করো, ওরাও কিন্তু টাকার জন্য যে কাউকে পথে ঘাটে
ঘাটে মেরে ফেলবে, একটুও বাঁচবে না। তো যাই হোক এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি ওই মেন গ্যাংস্টার মানে যার সাথে লাগবে আর কি, সে তার ওয়াইফ গৌরীর সাথে কোথাও যাচ্ছিল। আর ঠিক তখনই তার ফোনে ওই শহরের একটা নাম করা অভিনেতা জয়রাজ কল করে এবং জয়রাজ গিরির কাছে সাহায্য চায়, ভাই বিপদে পড়ে গিয়েছি। অ্যাকচুয়ালি জয়রাজ মনে করো একটা নতুন দোকান উদ্বোধন করতে গিয়েছিল, কিন্তু কথা ছিল 2 লাখ টাকা দেবে, কিন্তু দোকানের মালিক নেওয়ার পরে এখন 1 লাখ টাকা দিতেছে। তো এই জন্য সে গিরিকে কল করে আর গিরি তাকে হেল্প করতে ওই দোকানে যায় এবং দোকানের মালিকের কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে জয়রাজের হাতে তুলে দেয় এবং দোকানের মালিককে থাপ্পড় দিয়ে একটা হুমকি দিয়ে দেয়। তো যাই হোক এখানে আমরা বুঝতে পারলাম যে গিরির কত পাওয়ার, মানে ওইদিকে টোকাইদের হচ্ছে সাহস, সমাজের একবার নিচু তরের কিন্তু সাহস অনেক বেশি, আবার এইদিকে গিরি হচ্ছে সাহসও টাকার পাওয়ারও সব দিক দিয়ে পাওয়ার আর কি। তো যাই হোক এরপর গিরির ওয়াইফ বলে যে সুপার মার্কেটে যাবো চলো। তো তারা সুপার মার্কেটের দিকে রওনা দেয় আর অন্যদিকে পুলিশ খবর পায় সুরেশের মার্ডার হয়েছে এবং এরপর যখন তদন্ত করা শুরু হয় তখন তারা কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ পায় এবং কল্যাণী যে আর কি আমাদের মেইন যে গ্যাংস্টার আর যে চাচাতো বোন যে কিনা বর্তমানে পুলিশ কমিশনারের আন্ডারে কাজ করছে, সে একটা বড় ক্লু নিয়ে কমিশনারের কাছে যায় এবং কমিশনার তখন কল্যাণীকে বলে আমাদের কাছে যত রিপোর্ট রয়েছে সব এক জায়গায় করো এবং সুন্দর করে এই রিপোর্ট গুলো নিয়ে একটা কেস অ্যানালাইসিস করো। তো এখানে সবকিছু অ্যানালাইসিস করে কল্যাণী সন্দেহ করে যে সুরেশের মার্ডার কেসে হয়তো শিজু আর ডনের রিসেন্ট অ্যাক্টিভিটিস এর কোনো কানেকশন রয়েছে। তো অ্যাকচুয়ালি শিজু আর ডন যেটা করেছে আর ওই দোকান থেকে বাইক নিয়ে গিয়েছে, মালিক তো কমপ্লেন করেছে, তো ওদিকেও দোকানে ওরা দুজন নেই, আবার এদিকে মার্ডার হয়েছে, তো এটার সাথে হয়তো এটার কানেকশন থাকতে পারে। তবে পুলিশরা তো আর শিজু আর ডনকে চেনে না, মানে ওইভাবে ওদের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। তো এরপর সিন চেঞ্জ হয় আর এদিকে ডন আর শিজু সুপার মার্কেটের বাইরে টাকার জন্য ওয়েট করছিল। তো এখানে আমরা জানতে পারি সুরেশকে মারার জন্য ওরা 10 লাখ টাকার কন্ট্রাক্ট নিয়েছিল। তো 10 লাখ রুপি তো অনেক টাকা, এই টাকা পেলে কেউ মেকানিকের কাজ করবে? এবং আমরা দেখতে পাই ওদের ভেতরে না ছিল কোনো ভয়, না ছিল কোনো গিল্টি, মানে চিন্তা করে একটা মার্ডার করে আসছে, কোনো ভয় নাই। আমি এই দুইটাকে দেখে সত্যি ভয় পাচ্ছি ভাই, যাদের কিছুই হারাবার ভয় নাই তার সাথে তুমি কিভাবে পারবে? তো যাই হোক ডন আর শিজু তো অনেক রাগ যে শালারা এখনো টাকা নিয়ে আসে না, কারণ ওদেরকে কি মেরে দেবো নাকি। আর তখনই সুপার মার্কেটের বাইরে গিরির ওয়াইফ আসে, আই মিন গৌরী, আর তখন ডন হারামজাদার নজর পড়ে গৌরীর উপরে। মানে বড় লোকের বোরা তো সুন্দরী হয় এবং তারা যখন রাস্তায় বের হয় সবার নজর তো তাদের উপরে পড়ে, কিন্তু ডনের নজরে নর্মাল নজর না, ওর উপরে একবারে মনে করো যে ইবলিসের নজরে তাকায়। আর এরপর গৌরী যখন সুপার মার্কেটের ভেতরে ঢুকে যায় তখন ডন করে কি শিজুকে নিয়ে সুপার মার্কেটের ভেতরে ঢুকে। তো সুপার মার্কেটের ভেতরে যখন গৌরী একটা শাড়ি দেখছিল তখন ডন করে কি ওর কাছে যায় এবং পেটে টাচ করার চেষ্টা করে এবং পেটে টাচই করে দেয়। আর বুঝতেই পারছো গৌরী একটা গ্যাংস্টার এবং তো করে কি ডনকে জোরে একটা থাপ্পড় মারে। আর এরপর ডন সরি বলার চেষ্টা করতে থাকে কিন্তু গৌরী অনেক আনকমফোর্টেবল হয়ে যায় যে টোকায় মোকায় ওকে টাচ করেছে, বুঝতেই পারছো মান সম্মান আল্লাহ ফ্যামিলির মেয়ে বা বউ। তো সে করে কি সুপার মার্কেট থেকে চলে যেতে থাকে, বাট তখনই ওর হাজবেন্ড গিরি ঢুকে পড়ে। তো সে তো তার বইয়ের এক্সপ্রেশন দেখে বোঝা যায় কোনো খারাপ কিছু হয়েছে, তো জিজ্ঞাসা করে কি হয়েছে। তো এরপর গৌরী ডন আর শিজুর দিকে তাকিয়ে সব কথা খুলে বলে, তবে সব কথা খুলে বলে না, হাত দিয়ে সেটা বলে না, জাস্ট বলে যে ওরা খুব খারাপ। তো গিরি বুঝে যায় যে কোনো ব্যাড সাউন্ড দিয়েছে এবং নগদ গিয়ে করে কি ওদের সেই ধরনের কেলানি দেয়, ডনের তো হাতি ভেঙে দেয়। আর তারপর ওয়াইফ কিনে সেখান থেকে চলে আসে। কিন্তু তখন যেটা হয় ডন আর শিজু যারা একটু আগে মার্ডার করে এসেছে, যাদের কোনো হারানোর ভয় নেই, ওরা চিন্তা করে ওদের কাছে গ্যাংস্টারি কি এমপি কি মন্ত্রী কি, ওরা যে কোনো ভাবে বদলা নেবে। আর এরপর সিন শিফট হয়ে গিরির বাড়িতে আসে, আমরা দেখি বাড়িতে মোটামুটি পার্টি হচ্ছে এবং এখানে ওদের ফ্যামিলি ফ্রেন্ড সবাই রয়েছে। আর এখানে গৌরী ডান্স করছিল এবং গিরি গৌরীর দিকে তাকায়। আর এখানে আমরা জানতে পারি বা বুঝতে পারি গিরি আর গৌরী একে অপরকে অনেক ভালোবাসে। আর পরের দিন সকালে আমাদের সুরেশের শেষকৃত্য অনুষ্ঠান দেখানো হয়, যেখানে গিরি আর হচ্ছে ওর বোনের জামাই ওই যেটার সাথে বসেছিল আর কি মিটিং হয়েছিল সুরেশের মরার আগে, তো সে আসে শ্রদ্ধাঞ্জলি দিতে। আর অন্যদিকে গিরির কাছে মার খাওয়ার পর ডন আর শিজু তো হসপিটালে এবং ওরা ডিসিশন নেওয়া যেভাবেই হোক ওরা গ্যাংস্টার গিরির উপর রিভেঞ্জ নেবে এবং হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পরে ওরা দুজনে করে কি গিরির বাড়ির উপর নজর রাখতে শুরু করে। তো এরপর একদিন যখন গিরি ঘরে ছিল না তখন ডন আর শিজু করে কি লুকিয়ে গিরির ঘরে ঢুকে পড়ে এবং কাজের মহিলাকে একটা রুমে লক করে আর গৌরীর দিকে এগিয়ে যায়। তো গৌরী বাড়িতে এক রাত ছিল আর এই সুযোগের সদ্ব্যবহারে ওরা যেটা করে এই দুই টোকাই গ্যাংস্টারের বউকে মনে করে যে একবারে ধর্ষণ করে দেয় এবং ফোনের রেকর্ডও করে, ভিডিও রেকর্ডও করে এবং সেখান থেকে চলে যায়। চিন্তা করো। আর গিরি যখন এটা জানতে পারে ভাই ও তো পুরো ভেঙে পড়ে এবং বাসায় গিয়ে তো দেখে ওর বউয়ের অবস্থা খারাপ। আবার এখানে আমরা দেখতে পাই গিরির মা ওই গৌরীর শাশুড়ি এসেছে এবং গৌরীকে সান্ত্বনা দিচ্ছে, বলে যে এটা একটা অ্যাক্সিডেন্ট, ভুলে যাও, এটা মনে রেখে ভেঙে পড়ো না। আবার আমরা দেখি গিরিও তার বউকে অনেক সান্ত্বনা দেয় এবং বলে সব ঠিক হয়ে যাবে, আমি তোমার সাথে আছি, তুমি ভেঙে পড়ো না। কিন্তু গিরি নিজেই ভেঙে পড়েছে ভেতর থেকে এবং ওর মাথা মনে করে যে রক্ত গরম হয়ে গিয়েছে এবং ওর মাথায় একটা কথাই ঘুরছে, ডন আর শিজুকে খুঁজে বের করে ওদেরকে ডাইরেক্ট একবারে কচু কাটা করবে। তো যাই এরপর গিরি করে কি তার যে বাকি পার্টনার রয়েছে বা বন্ধু রয়েছে তাদেরকে নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে, যেখানে ডন আর শিজুর লোকেশন গুলো ট্র্যাক করা হয় এবং গিরি ডিসাইড করে যে এরা পুলিশে কোনো কমপ্লেন করবে না, বরং এই কেস নিজে হ্যান্ডেল করবে। কারণ পুলিশ নিলে কি হবে, যাওয়ার জীবনে কারাদণ্ড, কিন্তু ওদের তো মেরে ফেলবো না, মানে ওদের তো অনেক পাওয়ার, বুঝতেই পারছো, পলিটিক্যাল পাওয়ার, টাকার পাওয়ার। তো যাই হোক এই কারণে গিরি চিন্তা করে যে সে নিজে এবং তার যে পুরো গ্রুপ রয়েছে, সিন্ডিকেট রয়েছে, এটা দিয়ে ডন এবং শিজুকে খুঁজে বের করে ডাইরেক্ট জিন্দা ফোগামা করে দেবে। আবার অন্যদিকে কমিশনারের
গ্রুপ এই গিরির গ্যাংস্টার গ্রুপ সম্পর্কে ইনফরমেশন পায়। তো কমিশনার এখানে জানতে পারে যে গিরি আর তার বন্ধু বান্ধব তারা কোনো সাধারণ লোক নয়, তারাও অনেক বড় লেভেলের লোক এবং তাদের ইনকাম অনেক হিউজ এবং তাদের পলিটিক্যাল পাওয়ারও অনেক, এবং গিরির যে বাকি ফ্রেন্ডসরা রয়েছে তারাও নর্মাল মানুষ নয়, তবে তারা সবাই পরিবারের মতো, এবং তারা যে ওই মানুষের চান্দাবাজি করে এই টাইপের গ্যাংস্টার নয়। মনে করো যে ওই যে কন্ট্রাক্টরি কাজ করে, তারপর তোমার ইট বালুর বিজনেস করে বা এই ধরনের এসব বিজনেস করতে গেলেও কিন্তু পাওয়ার লাগে। অনেক বিজনেসই আছে যেগুলো করতে গেলে তোমার পাওয়ার লাগবে আর কি। তো যাই হোক, তখন কমিশনার হঠাৎ করে জিজ্ঞাসা করে ওদের মধ্যে কি শুধুমাত্র ডেভি গ্যাংস্টার হিসেবে অ্যাক্টিভ। তো এখানে গিরিরা তো মনে করো ব্যবসায়িক গ্যাংস্টার, কিন্তু ডেভি হচ্ছে মনে করো হয়তো ডাইরেক্টলি গ্যাংস্টার, তার একটা কিছু। তো তখন একটা পুলিশ উত্তর দেয়, না স্যার, গিরি আর ডেভি দুজনেই একটা গ্যাং এর পার্ট এবং তারা একসাথে কাজ করে, এবং তাদের সাথে সাজি এবং কুরুভিলা নামে আরো দুজন রয়েছে, এবং তারা সবাই একই কলেজ থেকে পড়াশোনা করেছে। গিরি আর সাজি হচ্ছে আপন চাচাতো ভাই, আর ডেভিড আর কুরুভিলা আরেক শহর থেকে এসেছে, তবে তারা চারজন একসাথে পড়ালেখা করেছে, অনেক ভালো ফ্রেন্ড। আর কুরুভিলা তো গিরির বোনকেই বিয়ে করেছে। এবং আরেকটা পুলিশ অফিসার তখন বলে, স্যার এদের কাছে অনেক পাওয়ার রয়েছে, তো এরা মনে হয় নিজেদের কাছে নিজেদের মতোই করবে, আমাদের কিছু করার নেই। তো এখানে পুলিশদের কথা আমরা বুঝতে পারি যে গিরির বাড়িতে যে ঘটনা ঘটেছে এটা অলরেডি পুলিশের কানে এসেছে, তবে যেহেতু কোনো মামলা হয়নি তার জন্য পুলিশ বুঝতে পারছে যে গিরিরা নিজেরাই এটা হ্যান্ডেল করবে। এরপর সিন চেঞ্জ হয়, গিরির বন্ধু ডেভিড দায়িত্ব নেয় ডন আর সিজুকে ধরার, এবং ওই সময়ের কাছে দুজন লোক আসে এবং সে করে দুজন লোককে আনায়। আর তার মধ্যে একজন ছিল হচ্ছে ডন আর সিজুর দোকানের মালিক, আর একজন হচ্ছে জয়, যার কাছে গিয়ে ডন আর সিজু একসময় কাজ চেয়েছিল। তো ওদের কাছ থেকে তথ্য পাওয়ার পরে সে ডনের অ্যাড্রেস পায় এবং ডনের অ্যাড্রেসে গিয়ে ওর বাবাকে ধরে, আর তারপর ডেভিড, গিরি আর সাজিকে সব ইনফরমেশন দেয়। মানে ওরা তো চারজনের গ্রুপ। তো ওরা পুরো বুঝে যায় যে সুরেশের মার্ডারটা ডন আর সিজুই করেছে। আর এইদিকে আমরা দেখি ডনার গার্লফ্রেন্ডকে একটা নির্জন বিল্ডিং এ নিয়ে গিয়েছে যেটা সি বিচ এর কাছে, আর সিজু হারামজাদা পাহারা দিচ্ছে। মানে এই সিনেমাগুলো একটু সেক্সি টাইপেরই, মানে কি বলবো, কাহিনী যাই হোক পুরো সিনেমা যে সেক্সের উপর বেস করে তা না, কিন্তু যেখানে দেখাতে চেয়েছে সেখানে ভালো মতোই দেখিয়েছে। তো যাই হোক এখানে ওরা ফিজিক্যাল হয়, আর তখনই ডনের ফোনে অনেকগুলো মিসড কল আসতে থাকে। তো ডন যখন এই মিসড কল গুলো দেখে তখনও বুঝতে পারে যে মনে হয় কোনো গন্ডগোল, এর জন্য করে কি সিজুকে নিয়ে দ্রুত ওই জায়গা থেকে চলে যায়। আর এইদিকে ডনের গার্লফ্রেন্ড তখন রেগে যায়, কারণ বুঝতেই পারছো এই সময় কেউ উঠে গেলে কেমন লাগতে পারে। তো যাই হোক তখনই লোকেশন ট্র্যাক করে কিন্তু ডেভিডের লোকজন সেখানে চলে আসে, এবং ডনকে তো পায় না কিন্তু ওর গার্লফ্রেন্ডকে পেয়ে ওকে গাড়িতে উঠিয়ে নেয়, মানে ডনের বাবার সাথে। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, ডন নতুন একটা নাম্বার থেকে ওর বাবাকে কল করে, আর তখন ডেভিড করে কি ফোনটা লাউড স্পিকারে রেখে ওর বাবাকে মারতে থাকে। তো ডন যখন ওর বাবার চিৎকার শুনে তখনও বুঝতে পারে কাম সারছে, আমার বাবাকে তো গিরির লোকজন ধরে নিয়ে গিয়েছে। বাট ডেভিড তখন ডনকে হুমকি দেয়, তুই যদি আমার সামনে না আসিস আমি কিন্তু তোর বাবাকে এবং তোর গার্লফ্রেন্ডকে একবারে ল্যাটাফেটা করে দেবো। তো ডন বুঝতে পারে সিচুয়েশন অনেক রিস্কি হয়ে গিয়েছে এবং সিজুকে বলে জলদি আমাদের কিছু একটা করতে হবে। আর সিরিয়াসলি আমি এর আগে বলেছি যাদের কিছু হারানোর নাই তারা হচ্ছে সবচেয়ে দুনিয়ার ডেঞ্জারাস জিনিস। তো মাত্র ওরা দুজন, কিন্তু ওরা কত ডেঞ্জারাস একটু পরে বুঝতে পারবে। তো এরপর দেখা যায় একটা ফেস্টিভ্যাল চলছে যেখানে ডেভিডও ছিল, আর ফেস্টিভ্যাল শেষ হলে ডেভিড তার ঘরে চলে যায় ঘুমানোর জন্য রেডি হয়, কিন্তু তখনই ডন আর সিজু চোরের মতো লুকিয়ে করে কি ডেভিডের ঘরে ঢোকে এবং ঘুমের মধ্যেই ডেভিডের হাত পা বেঁধে ফেলে। চিন্তা করো। এবং ডেভিডের যখন ঘুম ভাঙে তখন ডন করে কি ওকে জোরে থাপ্পড় মারে এবং বলে তুই কি ভেবেছিস আমাদেরকে মেরে ফেলবি, এখন তোর পালা, তোকে মেরে ফেলবো। বাট তখনই ডেভিড করে কি ওর বডিগার্ড সুনীলকে ডাকতে থাকে, কিন্তু তখন ডন আর সিজু হেসে বলেন সুনীলকে তো আমরা প্রথমেই মেরে ফেলেছি। আর তারপর ডন করে পিস্তল বের করে ইনস্ট্যান্টলি ডেভিডকে মেরে ফেলে এবং ওখান থেকে পালিয়ে যায়। তো যাই হোক এরপর সবাই যখন ডেভিডের মৃত্যু সম্পর্কে জানতে পারে সবার তো পায়ের তলা থেকে মাটি সরে যায়। মানে এই সিজু আর ডনকে ওরা তো আন্ডার এস্টিমেট করছিল, মানে টোকাই লেভেলের, ওরা এত উপরে লেভেলের গ্যাংস্টারের একটা বউকে ধর্ষণ করে দিল, আরেকটা গ্যাংস্টারকে মেরেই দিল। তো যাই হোক আমরা দেখতে পাই ডেভিডের ওয়াইফ এবং পুরো ফ্যামিলি ভেঙে পড়েছে। তো গিরি যখন জানতে পারে ওর আগে আরো ফেটে পড়ে এবং বলে না আর সহ্য করা যায় না, এবং গিরি ওদেরকে ধরতে বের হয়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে রাস্তায় ডনার সিজুর সাথে দেখা হয়েছে এবং ডনার সিজু উল্টো ওর উপর অ্যাটাক করে, ওদের মধ্যে লড়াই হয়। কিন্তু লড়াইয়ের মাঝে ডনার সিজুর ভাগ্যটা একটু মনে হয় ভালোই ছিল, ওরা করে কি নদীতে পড়ে যায়, তা না হলে গিরি হয়তো ল্যাটাফেটা করে দিত। আবার গিরিও আহত হয়েছে, গিরি যায় হচ্ছে হসপিটালে। আর এইদিকে ডেভিডের শেষকৃত্য অনুষ্ঠান হয়ে যায়, কয়েক ঘন্টার জন্য সবকিছু ঠান্ডা হয়ে যায়। আর এইদিকে পুলিশ সব জানছে, কিন্তু পুলিশ মনে করো যে কি করবে, পুলিশ যায় হচ্ছে ডনার সিজুর বডি খুঁজতে, কিন্তু কোনো বডি পায় না এবং লোকেশনেরও কোনো লিড পায় না, শুধুমাত্র এই কেটিএম বাইকটা পায়। আবার এইদিকে সুরেশ যে মারা গিয়েছে, ওই যে জমির জন্য যাকে মারা হলো, সেই পুলিশ সেই কেসের তদন্ত করতে করতে সুরেশের যে আপন ভাইয়ের ছেলে ভাতিজা ওদেরকে গ্রেপ্তার করে, কারণ পুলিশ মনে করে ওরাই হয়তো ওই দুই হারামজাদাকে দুই টোকাইকে ভাড়া করেছিল। আর এরই সাথে পুলিশ করে কি ডনের ফ্যামিলি মেম্বারদের কাছে জিজ্ঞাসা করতে থাকে, ডন মানে হচ্ছে ওই যে দুই টোকাই যেটার চুল বড় ওইটা। আর এইদিকে কুরুভিলা, আই মিন আমাদের গিরির যে বোনের জামাই, সে যখন ওর গাড়ির কাছে যেতে থাকে তখনই ডন আর সিজু ওকে ফলো করতে থাকে এবং ওরা দুজন হঠাৎ করে কুরুভিলার উপর হামলা করে, এবং ওদের কাছে যদিও কোনো পিস্তল নেই তারপরও ওই কাজটাজ দিয়েই কুরুভিলা ইচ্ছা মতো আহত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে গিরি আর সাজে, মানে ওরা দুই চাচাতো ভাই তো গিয়েছে একটা বিয়ের ফাংশনে, আর তখন ডন গিরিকে কল দেয় এবং বলে তুই আমার বাবাকে মেরেছিলি না, তোর বোনের জামাইকেও মারছি, পারলে যা তোর বোনের জামাইকে বাঁচা। তো এটা শুনে গিরি তো ভয় পেয়ে যায়, হাজার হলো বোনের জামাই ভয়ে ভয়ে গাড়িতে ওঠে এবং
এবং কুরুভিলাকে খুঁজতে বের হয় এবং ফাইনালি কুরুভিলাকে পেয়ে যায় এবং দেখা যায় বেঁচে রয়েছে, অল্পের জন্য বেঁচে রয়েছে। সাথে সাথে হসপিটালে অ্যাডমিট করায়। আর অন্যদিকে ডন আর সিজু একটা নির্জন জায়গায় বসে নিশ্চিন্তে বিরিয়ানি খাচ্ছিল। চিন্তা করো ভাই, জাস্ট ইমাজিন করো এই ধরনের মানুষগুলো আস্তে আস্তে বাংলাদেশে উগ্র হচ্ছে। এটা মোটেও এনজয় করার মতো একটা ব্যাপার না আর কি। তো যাই হোক, এইদিকে আমরা দেখি কুরুভিলা আস্তে আস্তে সুস্থ হতে থাকে। মোটামুটি মাসখানেক সময় চলে গিয়েছে। পুলিশ তো ডন আর সিজুকে খুঁজছেই, কিন্তু কোনো ক্লু খুঁজে পায় না। গিরি আর সাজি তো রেগুলারলি খুঁজছে ওদের এবং ওর সিদ্ধান্ত নিয়ে রেখেছে খুঁজে পেলে টুকরো টুকরো করবে। এবং গিরির ভাই তো ডাইরেক্ট পুলিশকেই বলে দেয়, তোমাদের কিছুই করতে হবে না, খালি আমরা হাতে পাই, টুকরো টুকরো করে দেবো, ওদের লাশ কুত্তাও খুঁজে পাবে না। এরপর সিন চেঞ্জ হয়, গিরির কাছে একটা কল আসে যেখানে বলা হয় ডন আর সিজুকে তো পুলিশ ধরে ফেলেছে। মানে মোটামুটি 2-3 মাস পরের কাহিনী। তো এটা শুনে গিরি আর হচ্ছে ওর ভাই সাজি ওদের যত লোক ছিল সব লোক নিয়ে পুলিশদের আটকে ডন আর সিজুর উপর হামলা করায়। তবে এখানে যেহেতু পুলিশ রয়েছে, পুলিশদের তো সামলাতে হবে, আসামিকে বাঁচাতে হবে। তো এই কারণে পুলিশরা সিচুয়েশনটা সামলে নেয়। কিন্তু তারপরও ডন আর সিজু অনেক আঘাত পায়। তো এই কারণে পুলিশরা করে কি হাই সিকিউরিটি নিয়ে অনেক ভালো একটা হসপিটালে নিয়ে যায় এবং সেখানে ওদের চিকিৎসা চলবে। মানে বুঝতেই পারছো, আইন তো আইনের মতো চলবে, আইন তো আর আবেগে বা রাগে চলবে না। কিন্তু গিরির মাথায় তো ভয়ানক রাগ। মানে বুঝতেই পারছো, ওর বউকে ধর্ষণ করেছে, ওর বন্ধুকে মেরেছে, আবার ওর বোনের জামাইকে আহত করেছে, তারপরে উল্টা হুমকির মধ্যে রাখছে। তারপরে এখন পুলিশের কাছে উল্টো রয়েছে হেফাজতে জামায়াতের, যেখানে ও পুরো শহর নিয়ন্ত্রণ করে এবং এই দুইটা হচ্ছে টোকাই। কেমন দুঃখ লাগতে পারে। তো তখন গিরি কি করে, ওর গ্যাংয়ের সাথে একটা প্ল্যান বানায় এবং প্ল্যান মোতাবেক অনেক মানুষ জড়ো করে এবং অনেক মানুষ জড়ো করে ভিড়টাকে হসপিটালের ওখানে পাঠায়। তো এর ফলে পুলিশ তো মনে করো ভরকে যায়, অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যায় এবং তারপর ধোঁয়া মারা শুরু করে। তো এর ফলে সকল সিকিউরিটি কনফিউজড হয়ে যায়। আর এই কনফিউশনের সুযোগ নিয়ে গিরি করে কেউ লোকজনদের সাথে ডন আর সিজুকে ফাইনালি হসপিটাল থেকে উঠিয়ে কিডন্যাপ করে নিয়ে যায়। মানে ফাইনালি গিরি ওকে হাতে পেয়েছে। তো যাই হোক, ওই নির্জন জায়গায় নিয়ে ডন আর সিজুর উপর শুরু করে টর্চার। এবং এই সিনেমার এই পর্যায়ে এসে তুমি এই জায়গাতে এই টর্চার দেখে মানে এত একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবে। সিরিয়াসলি যারা এই সিনেমাটা দেখেছে তারা বলতে পারবে যে এই সময়টা হচ্ছে সর্বোচ্চ মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন আসে এই দুই টোকাইকে মনে করে যে টর্চার হতে দেখে। তো গিরি তাদের ইচ্ছা মতো টর্চার করছে এবং এত মারতে থাকে যে ওদের বডি ব্লাস্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আবার এখানে ডেভিডের বউ এসেছে এবং সাজিও এসেছে বদলা নেওয়ার জন্য। যাই হোক, ফাইনালি গিরি এখানে বোঝায় যে আসলে আব্বাকে আব্বা কিডা। তো গিরি প্রথমে সাজিকে করে কি ব্লাস্ট করে একবার উড়িয়ে দেয়। মানে ওই যে কথা বলেছিল যে এমন টুকরো টুকরো করবে বা এমন শরীরের অংশ করবে কুত্তাও খুঁজে পাবে না। তো এটা দেখে ডনের অবস্থা তো খারাপ হয়ে যায়। মানে যে ডনের এত সাহস, মারাত্মক খারাপ হয়ে যায়। ও তখন প্রাণ ভিক্ষা চাইতে থাকে, কিন্তু গিরি তো কোনোভাবেই ক্ষমা করবে না এবং এরপর ডনকে উড়িয়ে দেয়, মানে দুটাকেই ব্লাস্ট করে দেয়। আর তারপরও রাগ কমে এবং ডেভিডের ওয়াইফকে নিয়ে সেখান থেকে চলে যায়। সিনেমাটা এখানে শেষ হয়ে যায়। তবে এখানে ফিনিশিংটা আমাদের দেখানো হয়নি যে গিরিকে ধরা হবে কি হবে না। তবে আমাদের প্রথমে গিরির যে পাওয়ারটা দেখানো হয়েছে, আমাদের এটাই বোঝানো হয়েছে যে কোনোভাবে গিরি এটা ম্যানেজ করে নেবে। লাশও যেহেতু মনে করো ব্লাস্ট করিয়ে দিয়েছে, একবারে ছিদ্রবিত্র কোনো চিহ্ন নাই, ঘটনার ধামাচাপা দিয়ে দেবে, সাংবাদিকও কিনে নেবে, পুলিশ সেক্টরে ম্যানেজ করে নেবে বা পলিটিক্যাল যেভাবে হোক গিরি আর কি বেরিয়ে আসবে, এটাই বোঝানো হয়েছে। এবং আমাদের ফিনিশিং এ বোঝানো হলো জল থেকে কুমিরের সাথে লড়াই করা যায় না। তো যাই হোক, এই সিনেমা যে দেখলে, এই সিনেমাতে দেখে এই ডন আর সিজু সবাই অনেক ভালো অভিনয় করেছে নিঃসন্দেহে। তবে ডন আর সিজুর মতো যে মানুষগুলো আমাদের সমাজে কিন্তু এখন প্রচুর তৈরি হচ্ছে, যাদের কোনো পিছুটার নাই, যাদের কোনো ভবিষ্যৎ নাই, যাদের কোনো হারানোর ভয় নাই, যাদের কোনো মান সম্মান নাই এবং ভয় নাই। চিন্তা করো, ওরা বাঘের চেয়েও ডেঞ্জার আছে। আমরা জানি কি, আমরা যদি সুন্দরবনে যাই বাঘ যে কোনো সময় অ্যাটাক করতে পারে। বর্তমানে আমাদের শহরগুলো বা গ্রামগুলো কিন্তু আস্তে আস্তে সেই টাইপ হয়ে যাচ্ছে। মানে প্রচুর এই ধরনের বাঘ তৈরি হচ্ছে সিজু এবং ডনের মতো। নর্মালি তুমি বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি, বিস্তারিত বলতে চাচ্ছি না, তুমি বুঝতে পেরেছো। এবং ভবিষ্যতে কিন্তু আস্তে আস্তে আরো এই ধরনের সিজু এবং ডন তৈরি হবে। এবং এখন থেকে যদি সেইভাবে প্রশাসন শক্ত না হয়, তাহলে মনে করো যে বনের বাঘের চেয়ে আমাদের লোকালয়ের যে বাঘগুলো, এই ধরনের বাঘগুলো যে থাকবে, এরা আরো বেশি ডেঞ্জার আছে। হয়তো ডন আর সিজু মারা গিয়েছে, কিন্তু কয়জনের জান নিয়ে মারা গিয়েছে দেখেছো। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। এবং সিনেমাটি কেমন লেগেছে এবং মাঝে মাঝে তোমরা যদি এই ধরনের মালায়াম সিনেমাগুলো চাও এই চ্যানেলে কমেন্টে জানাবে। আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।